আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রীরা, বাংলা প্রথম পত্র ক্লাসে, বিশেষ করে কবিতার ক্লাসে তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, প্রভাষক, বাংলা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের অনির্ধারিত এই ক্লাসটিতে আমি আজ তোমাদের পড়াবো 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাখানি। তোমাদের শিক্ষার বিষয় হচ্ছে এখানে শোষক কিভাবে শোষণ করে দরিদ্র মানুষকে একেবারে নিঃস্ব করে দেয়, এই বিষয়টি এই কবিতার অন্বিষ্ট বিষয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগে তোমাদেরকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলে মূল কবিতায় প্রবেশ করব। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গে, কলকাতার জোড়াসাঁকো নামে একটি গ্রাম ছিল। সেখানে বিখ্যাত ঠাকুর পরিবার। তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি সমাজের যারা এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল অতীতে, তাদের অন্যতম ছিলেন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনিও একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রয়েছে এবং তার সন্তানরাও বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সবচেয়ে বেশি প্রতিভাবান। তোমরা জানো, এমন কোনো গুণ নেই মানুষের যা থাকতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না। তিনি একাধারে একজন কবি তো বটেই, একজন ঔপন্যাসিক, সেখানেও তিনি শ্রেষ্ঠত্বের অধিকারী। বাংলা সাহিত্যকে তিনি একেবারে অন্যতম একটি চূড়ায় নিয়ে গিয়েছেন। তিনি একজন নাট্যকার, তিনি একজন অভিনেতা, তিনি একজন গীতিকার। গীতিকার কাকে বলে? যিনি গান লেখেন, সঙ্গীত রচনা করেন। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গানের সাথে পরিচিত, যেমন আমরা সবাই রাজা, মম চিত্তে নীতি নিত্যে, এরকম তোমাদের জন্য প্রচুর গান লিখেছেন তিনি। এরপরে তিনি একজন চিত্রকর, অর্থাৎ অনেকগুলো পেইন্টিং আছে তার, অনেকগুলো ছবি আছে তার হাতে আঁকা, যেগুলি কালজয়ী, অসাধারণ ছবি এঁকেছেন তিনি। তো অভিনয়ও করেছেন তিনি। সেই বিসর্জন নাটকের একটা বিখ্যাত চরিত্রে, অর্থাৎ রাজা চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। তো এরকম আর কত গুণের কথা বলবো যে গুণ তার নেই। তিনি সমাজ সংস্কারক ছিলেন, সমাজের বিভিন্ন গতি প্রকৃতি, তারপরে তিনি শুধু তথ্যগুলো দিয়েই ক্ষান্ত হননি, তিনি নিজেও এই সমাজ সংস্কারমূলক কাজে অংশগ্রহণ করেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার জীবন বৈচিত্র্যময় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা, সে রচনাগুলো তুমি যদি এই অষ্টম শ্রেণী থেকে পাঠ শুরু করো, তাহলে হয়তো তোমার জীবন কেটে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত রচনা পড়ে শেষ করতে। আরেকটি বিষয় তোমাদেরকে বলি, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা বুঝবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু তিনি যত বেশি লিখেছেন তত লেখার মান উন্নত হয়েছে। এটি পৃথিবীতে খুব কম লেখক দেখা যায় যাদের অনেক লেখা কিন্তু অত গুণসম্পন্ন নয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বিপরীত, অর্থাৎ তিনি লিখেছেন যত বেশি তত বেশি তার গুণগত মান উন্নত হয়েছে। এবং তিনি মৃত্যুশয্যায়ও কবিতা লিখে গিয়েছেন। তিনি লিখতে পারেননি নিজে, অন্যকে দিয়ে লিখিয়েছেন। তিনি বলেছেন শুয়ে শুয়ে অন্যে লিখেছেন। এরকম লেখার নাম হচ্ছে শেষ লেখা। আর ওনার প্রথম গ্রন্থের নাম হচ্ছে বনফুল। এই বনফুল কাব্যগ্রন্থটি উনি মাত্র 15 বছর বয়সে লিখেছেন। তারপরে ধীরে ধীরে যত লিখেছেন, যত দিন পার হয়েছে তত বেশি
তিনি উন্নত মানের লেখা সৃষ্টি করে আমাদের জন্য রেখে গেছেন। তার এই লেখাগুলো অনেকগুলো কবিতা আছে, যে কবিতাগুলো কাহিনী কবিতা, অর্থাৎ একটি কাহিনীর উপরে কবিতা, এবং তার মধ্য দিয়ে তিনি একটি একটা দর্শন, একটা গভীর জ্ঞানের বিষয় উপস্থাপন করেছেন, অথবা একটা সমাজের চিত্র উপস্থাপন করেছেন, অথবা একজন মানুষের মনের বিভিন্ন গতি প্রকৃতির বিষয়গুলো উপস্থাপন করেছেন। এরকম অনেক কবিতা আছে, দুই একটা বলি, যেমন ধরো দেবতার গ্রাস, সেখানে একটি ছোট্ট বালকের সেই মানে বিসর্জন দেওয়ার বিষয়টি চলে আসছে, অসাধারণ যেটা। তারপরে আছে ধরো পুরস্কার কবিতা, তারপরে আছে ক্যামেলিয়া, এরকম অনেক কবিতা আছে যে কবিতাগুলো কাহিনী, তার মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়েছে এবং সেই ঘটনার মধ্যে দিয়ে একটি চিন্তার বিষয়, একটি দর্শনের বিষয়, একটি সমাজের চিত্র সেখানে প্রস্ফুটিত হয়েছে। তার সেরকমই একটি কবিতা হচ্ছে 2 বিঘা জমি। এই 2 বিঘা জমি শোষক কিভাবে শোষণ করে মানুষকে নিঃস্ব করে দেয়। শোষক কাকে বলে? যারা মানে মানুষকে ঠকায়, বিভিন্ন ছলে বলে কলে কৌশলে মানুষকে ঠকিয়ে নিজে সম্পত্তির মালিক হয় বা প্রভাব প্রতিপত্তির মালিক হয়, সেরকম বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। এবং এই বিষয়গুলো রবীন্দ্রনাথ ঠাকুরের যুগেও যেমন ছিল, তার আগেও ছিল সেই ভণ্ডদের বিষয়গুলো, যারা মানুষকে ঠকিয়ে নিজেরা খুব জমি জমার মালিক হয়েছে, কিংবা টাকা পয়সার মালিক হয়েছে, কিংবা সমাজের প্রভাব প্রতিপত্তি অর্জন করেছে। এরকম বিষয় আগেও ছিল, বর্তমান সময়েও এটি দুর্লভ নয়, বা এটি অনেক আছে। তো সেই বিষয়টি এখানে উপস্থাপিত হয়েছে। দেখো 2 বিঘা জমি, এখানে উপেন নামে একজন দরিদ্র কৃষক, তার সমস্ত জমি সে হারিয়ে ফেলেছে এভাবে। এখন তো আমরা যেহেতু গ্রাম থেকে আসছি, আমাদের এরকম অভিজ্ঞতা আছে যে আমরা আমাদের আশেপাশেও দেখেছি এরকম, যে ছলে বলে কলে কৌশলে জমি হাতিয়ে নেয়া, আরেকজনের জমি হাতিয়ে নিয়ে নিজে করে নেয়া, সেটা এরকম কাহিনীর অভাব নেই চতুর্দিকে। ভূস্বামী যাদের প্রচুর টাকা আছে, এখনও আমরা সমাজে দেখতে পাই ভূমিদস্যু প্রভাব নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়, তাদের গুণগান করে সবাই, অথচ তারা হচ্ছে ভূমিদস্যু, গরিব মানুষের ভূমি গ্রাস করেছে নানান কৌশলে। সেই ব্যাপারগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে উপস্থাপন করেছেন। শুধু বিঘে 2 ছিল মোর ভূঁই, ভূঁই মানে হচ্ছে জমি, আর সব গেছে ঋণে। ঋণে, এই ব্যাপারটা একেবারে এমন সত্য, এটা কিন্তু কবিতা বলে তোমরা মনে করো না যেটা শুধু কবির নিতান্তই কল্পনা, না, এটি একেবারে বাস্তব। ঋণ, একজনের ওই ঋণ দেয়, তোমরা এগুলো যে বিভিন্ন মুভিতেও দেখে থাকবে যে ঋণ দেয়, ঋণ দিয়ে বলে কি যে তুমি এখানে সিগনেচার করো বা এখানে দস্তখত করো। তো দস্তখত করার পরে অনেক দিন পরে সেই জমি বলে যে তুমি তো এত টাকা নিয়েছিলে, সুদে আসলে এতগুলো টাকা হয়েছে, হ্যাঁ, কাজেই এখন তুমি এটা কীভাবে পরিশোধ করবা, তোমার ভিটিটা লিখে দাও, তোমার যে বাড়িঘর এগুলো লিখে দাও, নাহলে তুমি এগুলো, আমি তো আর এমনি এমনি তোমাকে টাকা ছেড়ে দেবো না, তুমি কীভাবে পরিশোধ করবে, এটা তো তুমি পারবে না, কাজেই তুমি এটা আমাকে লিখে দাও। এভাবে জমি আত্মসাৎ করে। এই ব্যাপারটা একেবারেই বাস্তব আমাদের সমাজে। বাবু কহিলেন, বুঝেছ উপেন? উপেনকে বলছে যে উপেন, বুঝছো, এ জমি লইব কিনে, অর্থাৎ যে জমিটা ছিল তার 2 বিঘা মাত্র, সেটি কহিলাম আমি। উপেন বলছে, তুমি ভূস্বামী, ভূস্বামী মানে যে একটু আগে বলেছি যে ভূমির মালিক, প্রচুর জমির মালিক যারা, ভূমির অন্ত নাই, তোমার তো জমি অভাব নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। এই 2 বিঘা জমি আমার আছে, আমার মানে এখানে মরার মতো একটু জায়গা দেখো আছে, একটু ঠাঁই আছে, একটু স্থান আছে। শুনি রাজা কহে, এখানে রাজা বলতে সেই ভূস্বামীকেই বোঝানো হয়েছে।
বাবু জানো তো হে করেছি বাগানখানা। এই যে এখানে বাবু যে ভূস্বামী, তার বাগান করার জন্য এই জমিটা দরকার, অর্থাৎ বাগানটা লম্বায় দিকে সমান হবে, সুন্দর একটি চমৎকার, অর্থাৎ এখানে সেই বাবুর বিলাসিতার জায়গাটি উপেনের শেষ সম্বলটুকু কেড়ে নেবার ষড়যন্ত্র করছে। শেষ সম্বলটুকু পেলে 2 বিঘে প্রস্থ দিকে সমান হইবে টানা, অর্থাৎ ঠিকমতো আমার এই বাগানটা ঠিকমতো হবে, দিকে পাশে দিকে সব দিকে একেবারে চমৎকার একটি বাগান হবে। কাজেই তুমি তোমার এই জমিটা দিতে হবে, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি। বক্ষে জড়িয়া পানি, পানি মানে হচ্ছে কিন্তু এখানে হাত। তোমরা মনে রেখো, এই পয়াকার তারপরে মূর্ধন্যয় রস্যইকার যখন হয় সেটি পানি, এই পানি মানে হচ্ছে হাত। যেমন ওই যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে বীণা পানি, হ্যাঁ, সরস্বতী বলে যাকে, তার হাতে একটা বীণা আছে, এই জন্য তাকে বলে বীণা পানি, মানে হাতে বীণা। কাজেই এই পানি মানে হচ্ছে হাত। অথবা বিয়ের সময় বলে যে অমুক ব্যক্তি অমুক মহিলার পানি প্রার্থী, অর্থাৎ তার বিয়ে করার জন্য হাত বাড়িয়েছে। তো এই হাত, পানি মানে হচ্ছে এখানে হাত, বক্ষে জড়িয়ে হাত, একেবারে হাত জোর করে বললাম, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। অনেক অনুরোধ করে একেবারে খুব হাতে পায়ে ধরে তারপরে বললাম যে আমার এই জমিখানা নেবেন না, আমার এই জমিখানা রক্ষা করুন, আমার এটি শেষ সম্বল। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, মানে আমার একেবারে বাপদাদার থেকে শুরু করে 7 পুরুষ এই জমিতে বসবাস করছি। এই জমি আমার, মানে আমার কাছে স্বর্ণের চেয়েও বেশি দামি। এই জমি আমার সম্বল, এই জমির প্রতি আমার হচ্ছে আমার প্রাণের চেয়েও প্রিয় এই জমিটা। কাজী এই জমিটা নিবেন না দয়া করে। খুব করুণ অনুনয় বিনয় করে এই কথাটা বলছে। দন্যের দায় বেচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। দন্য মানে হচ্ছে দারিদ্র, অর্থাৎ মানে এখন এমন দরিদ্র হয়ে গিয়েছি, আর এমন মানে লক্ষ্মী ছাড়া বলতে এখানে বুঝেছে কপাল পোড়া, মানে গ্রামের ভাষায় যাকে বলে কপাল পোড়া। তো এমন কপাল পোড়া লোক আমি, যে আমি এই সপ্তপুরুষ যেখানে বড় হয়েছে, আমার সেই বাপদাদার ভিটেটুকুও শেষ পর্যন্ত বিক্রি করব, এমন কপাল পোড়া লোক আমি। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিলেন মৌনভাবে। ওরে বাবা, এ কথা শুনে সে তো মানে চোরা না শোনে ধর্মের কাহিনী, সেই কথা শুনে একেবারে চোখ লাল করে অনেকক্ষণ চুপ করে থেকেছে। মৌনভাবে মানে চুপ করে থাকা। কহিলেন শেষে ক্রুর হাসি হেসে। ক্রুর হাসি মানে একটা অপরাধীর হাসি হেসে, অপরাধী অর্থাৎ ক্রুর হাসি এখানে কিন্তু ওই যে ভিলেনের মতো হাসে না, সেরকম হেসে সে বলছে যে ঠিক আছে দেখব না, অর্থাৎ রক্ষা নাই, তোমার এই জমি নিতেই হবে আমার। যারা লোভী মানুষ তাদের লোভ অত সহজে সংবরণ হয় না। লোভী মানুষ যারা, তাদের কখনো তৃষ্ণা মেটে না। জমি যত আছে আরও চাই, কিভাবে আরও বেশি করা যায়, কিভাবে মানুষকে ঠকিয়ে জমি আত্মসাৎ করা যায়, এরকম মানসিকতা তাদের থাকে। এরা হচ্ছে এরকম সমাজে আমাদের, বেশ করে আমাদের এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ কথাটি আরও বেশি সত্য। যাদের আছে তারা আরও চায়, ছলে বলে কলে কৌশলে তারা আরও বেশি সম্পদ চায়, তাদের তৃষ্ণা মেটে না। আর যারা গরিব তারা দিন দিন আরও দরিদ্র হয়ে তাদের সম্বলটুকু, শেষ সম্বলটুকু তারা বিক্রি করে পথে নেমে যায়। এই কথাগুলি এখানে বলা হয়েছে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। এরপরে 1.5 মাস পর, এই যে 1.5 মাসের মধ্যে কি করেছে সেই ভূস্বামী, সেই ব্যক্তিটি তার জমি গ্রাস করেছে এবং
এখন কি করবে? উপেন বাধ্য হয়ে তার পথে বের হতে হয়েছে। কলিল ডিগ্রি সকরি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। মিথ্যা দেনার ক্ষতে মানে ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে টাকা ধার দিয়ে তারপরে তার সুদ এত টাকা হয়েছে, এত টাকা ইত্যাদি ইত্যাদি বড় একটা অঙ্ক তৈরি করে তারপরে এই মিথ্যা একটা দেনার একটা হিসাব তার সামনে এনে ডিগ্রি জারি করে যে এখন ডিগ্রি জারি মানে হচ্ছে জমি ছাড়তে হবে, এ জমি ছাড়তে হবে, এ ভূমি ত্যাগ করতে হবে, কাজেই এই জমির মালিক এখন তুমি নয়, এই জমির মালিক হচ্ছে ভূস্বামী। এরকম মিথ্যা কথা বলে তাকে ওই ভূমি থেকে কি করে? উৎখাত করে। আর সে আসল সেই উপেনরা হয়ে যায় উদ্বাস্তু। উদ্বাস্তু মানে হচ্ছে কি? যে যার ভিটে মাটি নেই, যার বাস্তু নেই, ঘরবাড়ি নেই, উন্মূলিত হয়ে যায়, উন্মূলিত বলে এটাকে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। একদম মানে এটা হচ্ছে এক ধরনের হয়ে গেছে, এটি একটা বাক মানে চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রেক্ষিতে, আমাদের দেশের প্রেক্ষিতে, যে যার বেশি আছে সে আরও বেশি চায়, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। অর্থাৎ গরিব যারা তাদের জমি জমা নিয়ে যায় কৌশলে যাদের জমি আছে তারা। বিত্তবানরা হয় আরও বেশি বিত্তবান, আর নিঃস্ব যারা তারা একেবারে নিঃস্ব হয়ে পথে বের হতে হয়, তাদের পথে বসতে হয়। এটি একটি প্রবাদ বাক্যে পরিণত হয়েছে যে এ জগতে হায় সেই বেশি চায়। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহাগর্তেই, তাই লিখি দিল বিশ্ব নিখিল দবিকার পরিবর্তেই। এখানে একটি মনের ক্ষোভ, আক্ষেপ প্রকাশিত হয়েছে যে এখন এই যখন আমার নিজের ভূমি নেই তখন এই পৃথিবীটাই আমার। অর্থাৎ পৃথিবীতে যেখানে যাই সেটাই আমার, খোলা আকাশের নিচে দু চোখ যেদিকে যায় সেখানেই আমি চলে যেতে পারি। হ্যাঁ, কাজেই ভগবান আমার এই 2 বিঘার পরিবর্তে গোটা বিশ্ব আমাকে দিয়ে দিয়েছেন। এটা মনের ক্ষোভে সে বলেছে আর কি। এটা মনে রেখো, এটা মনের এক ধরনের যন্ত্রণা থেকে, কষ্ট থেকে এই কথাটা বলেছে যে যার কিছুই নেই তার সব আছে, এরকম একটি বিষয়। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। সন্ন্যাসী বেশে বলতে সন্ন্যাস কারা? যাদের বাড়িঘর নেই। সাধুর শিষ্য অর্থাৎ এক ধরনের ওই ধর্মগুরু যারা, তাদের সাথে সাথে ঘুরেছে। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। অনেক কিছু দেখেছি। হেরিলাম মানে কি? দেখলাম, কত দৃশ্য দেখলাম, কত কিছু দেখলাম। ভূদরে সাগরে, ভূদরে মানে স্থলভাগে, সাগরে মানে এই জলভাগে, বিজনে মানে নির্জনে, নগরে যখন যেখানে ভ্রমি, ভ্রমি মানে হচ্ছে ভ্রমণ করি, তবু নিশিদিনে ভুলিতে পারি রে সেই 2 বিঘা জমি। এই যে আসলে নিজের মূল যেখানে, নিজের বেড়ে ওঠা যেখানে, জন্মস্থান যেখানে, সেই জন্মভূমিকে কখনো ভোলা যায় না। এত জায়গায় ঘুরেছে কিন্তু নিজের মনের যে টান জন্মস্থানের জন্য, সেই মনের টানকে সে কখনোই মন থেকে মুছে ফেলতে পারেনি। মনে এক ধরনের সেই স্মৃতি জেগে থাকে, যেখানে সে তার শৈশব কেটেছে, যেখানে তার যৌবন কেটেছে, যেখানে তার জন্ম হয়েছে। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। হাটে মানে আসলে সাধুরা সাধারণত হাটে যায়, মানে হাটেও থাকে, তাদের প্রচুর শিষ্য থাকে। তারা হাট মানে গ্রামীণ যে
হাট বসে যেখানে, সাপ্তাহিক হাট। তারপরে মাঠে, বাটে, বাটে মানে এটাও বাড়িতে বিভিন্ন জায়গায়, এটা দিয়ে বোঝানো হয়েছে যে বিভিন্ন জায়গায় সে ঘুরেছে। এই মতো কাটে বছর 15-16 বছর কেটে গেছে। এর মধ্যে একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো। একেবারে মনের টানে, মনের এমন টান অনুভূত হয়েছে যে না, এবার নিজের ভিটিতে যেতেই হবে, নিজের বাড়িতে যেতেই হবে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। এখানে কিন্তু আমাদের এই বাংলার সৌন্দর্যের কথা বলা হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলাই বাংলা, কত সুন্দর এখানে প্রকৃতি তার আপন হাতে সাজিয়েছি এই দেশটাকে, সেই দৃশ্যের কথা এখানে বলা হয়েছে। আর নম নম মানে হচ্ছে আমার প্রণতি, আমার প্রণতি, আমার সালাম। মানে এখানে অন্য কথায় বলা যায় যে মানে সেখানে সালাম গ্রহণ করা, প্রণতি গ্রহণ করা বা মাথা নত করা। আমার এই সৌন্দর্য দেখে আমার মন ভরে যায়, আমার মাথা নত হয়ে আসে। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। গঙ্গার তীর মানে গঙ্গা নদী, নদীর তীর দিয়ে হেঁটে আসছে। তারপরে স্নিগ্ধ সমীর, স্নিগ্ধ সমীর হচ্ছে একেবারে সুন্দর মনোরম হৃদয় জুড়ানো বাতাস। সমীর মানে হচ্ছে বাতাস। জীবন জুড়ালে তুমি, একেবারে আমার মন প্রাণ শরীর সব জুড়িয়ে গেছে। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। বিশাল মাঠ, খোলা মাঠ, তারপরে গগন ললাট, আকাশ মানে দিগন্ত ছুঁয়েছে মাটি। চুমে তব পদধূলি, মনে হয় যেন এখানে কবি কল্পনা করেছেন যে এই বাংলার পায়ের ধুলি নিচ্ছে। কেমন বাংলার মাটি ও মানুষের পায়ের ধুলি নিচ্ছে আকাশ। ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। এ আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলায় বাংলার কথা বারবার বলা হচ্ছে যে এখানে তো প্রচুর গাছ, প্রচুর বৃক্ষ, প্রচুর ছায়া সুনিবিড় বনভূমি। সেই বনভূমির সৌন্দর্যের কথা বলা হয়েছে। শান্তির নীড়, গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে স্নিগ্ধতা, গ্রামের যে ঠান্ডা বাতাস, মানুষের মন প্রাণ শরীর সব কিছু জুড়িয়ে যায়, সেটার কথাই বলা হয়েছে যে এটি শান্তির একটি জায়গা। ছোট ছোট গ্রামগুলি, ঘন পল্লব আম্রকানন। ঘন পল্লব, পল্লব ঘন, পল্লব ঘন মানে হচ্ছে পল্লব মানে পাতা, মনে রেখো, একেবারে সুনিবিড় পাতা এই এমনভাবে জড়াজড়ি করে আছে। এটা আম্রকানন, আমের বাগান। আম্র মানে হচ্ছে আম আর কানন হচ্ছে বাগান। তাহলে আম্রকানন। রাখালের খেলা গেহ, খেলা গেহ মানে হচ্ছে কি গৃহ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো নিজের মতো করে শব্দ ব্যবহার করেছেন, যেটি পূর্বে আর কেউ করেননি বা আগের কোনো সাহিত্যিকের মধ্যে সেটি দেখা যায়নি। তো সেরকম কিছু শব্দ আছে এখানে। গেহ মানে হচ্ছে গৃহ। কবিতার প্রয়োজনে আবার উনি অনেক শব্দ মিলানোর জন্য এরকম নিজের মতো করে ব্যবহার করেছেন, এটা তোমরা মনে রাখবে। স্তব্ধ অতল দিঘি কালো জল, মানে তোমরা গ্রামের যে পদ্ম দিঘি দেখেছো নিশ্চয়ই, সে পদ্ম দিঘির পানিগুলো স্বচ্ছ থাকে এবং সে পানিগুলো একটু অন্যরকমটা সৌন্দর্য থাকে, যে সৌন্দর্যটা অন্য কোথাও দেখা যায় না। পদ্ম দিঘি, পদ্ম পুকুর তোমরা যদি দেখো তাহলে দেখবে যে সেই টলটলে পানি, সে পানিও তোমার মনের মধ্যে এক ধরনের আনন্দ জাগাবে, তার সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। কালো জল, নিশীত শীতল স্নেহ,
মানে নিশীত শীতল স্নেহ, রাতের বেলা মায়ের কোলে শিশু গুটিসুটি খেয়ে একেবারে মায়ের স্নেহকে অনুভব করে, তেমনি তুমি এই গ্রামের সৌন্দর্য, মায়ের সৌন্দর্যের মধ্যে মায়ের স্নেহ অনুভব করবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার প্রয়োজনে অনেকগুলি উপমা, উৎপ্রেক্ষা, অনেকগুলি শব্দ তৈরি করেছেন। আর একটি কথা তোমাদের মনে রাখতে হবে যে কবিতা কেবল ব্যাখ্যা করে যে আমরা পড়ব তা নয়, কবিতার সৌন্দর্য আমরা অনুভব করব। অর্থাৎ কবিতা যখন তুমি আবৃত্তি করবে তখন তার ভিতর থেকে এক ধরনের সৌন্দর্য বেরিয়ে আসে। আর সেই সৌন্দর্য সৃষ্টি করার জন্য কবি তার একটা কৌশল ব্যবহার করেন। সেই কৌশলটা হচ্ছে নানান ধরনের উপমা নিয়ে আসেন, নানান ধরনের শব্দ নিয়ে আসেন, যাতে করে অনাবিল একটা সৌন্দর্য তার মধ্য থেকে আমরা পেতে পারি। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে জল আসে জল ভরে। তো এই যে এখানে আর একটা বিষয় বলেছে যে আমাদের বাংলার নারীদের একটি বিষয় ছিল আগে গ্রামে, এখন তো খুব একটা দেখা যায় না এটি। সেটা হচ্ছে যে আগে তো ঘরে ঘরে এরকম টিউবওয়েল ছিল না, পুকুরও ছিল না বাড়িতে বাড়িতে গ্রামে। আগে দূর থেকে পানি নিয়ে আসতে হতো, সেই পানি ব্যবহার করতো রান্নার কাজে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হতো। তো দেখা যেত যে মেয়েরা দল বেঁধে পুকুর থেকে কাঁকে কলসি নিয়ে বাড়িতে ফেরে, সেই দৃশ্য মনোহর, সেই দৃশ্য কবিকে আলোড়িত করত। আর সেটা এখানে উপেন কিন্তু সেই দৃশ্যের কথা এখানে বলছে যে জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এখানে কিন্তু আমার এই বাংলা মা, মাটি, মানুষ, এর সাথে কবির সম্পর্ক গভীর। আসলে এখানে এই যে চেতনাটা, এটা তোমার মনে রাখতে হবে, যেখানে এই কথাগুলো বলছে কে? উপেন। উপেন এই কথাগুলো বলছে যে আসলে বাংলার প্রকৃতির কথা বলছে, বাংলার বধুর কথা বলছে, ছায়া সুনিবেশ শান্তির নীড়ের কথা বলছে, এগুলো উপেন বলছে। আসলে উপেনের আদলে কিন্তু এটি কবির চেতনা, কবি এগুলো অনুভব করেন, সেটি উপেনকে দিয়ে এই কথাগুলি বলানো হচ্ছে। এটি হচ্ছে আমার বাংলার চিরায়ত সৌন্দর্যের আখ্যান। এই কথাগুলো মনে রাখতে হবে। কেমন? 2 দিন পর দ্বিতীয় প্রহর প্রবিশুন নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথখোলা করি বামে। এখানে ওই যে উপেন তার গ্রামের বাড়িতে ফিরে আসছিল, দুদিন হেঁটে তার সেই গ্রামে ফিরে আসছে। তো সেখানে আশেপাশে কি কি ছিল? হ্যাঁ, সেখানে রথতলা ছিল, দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে, বাম পাশে রথতলা ছিল, রাখি হাট খোলা, নন্দীর গোলা, মন্দির করি পাচ্ছে। এখানে অর্থাৎ তার গ্রামে প্রবেশ করতে কি কি বিষয়গুলো আশেপাশে ছিল, সেই বিষয়গুলো কবি এখানে চমৎকার করে বর্ণনা করছেন এবং এটাকে আরও বেশি উপভোগ্য করে তুলছেন। এই জন্য যে নন্দীর গোলার কথা বলছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। অর্থাৎ পৌঁছিনু মানে কি? পৌঁছেছি। এখানে পৌঁছিনু এই শব্দগুলো আগে ব্যবহৃত হয়েছে, প্রথম ব্যবহার করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এগুলো মনে রেখো, কিছু শব্দ আছে, তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো এগুলো তোমাদের জানা দরকার। তো এই শব্দগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন। তো পৌঁছানো মানে কি? পৌঁছেছি গ্রামে, নিজের গ্রামে এতদিন পরে পৌঁছেছি। তাহলে আমাদের সময় আজকের মতো শেষ। তোমাদের সুযোগ পেলে আরেকদিন আবার এটি পড়াবো। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।